মণিপুরে মুখোমুখি শিক্ষার্থী, কুকি ও পুলিশ, বড় ধরনের সংঘাতের শঙ্কা। ভারত কি ভাগ হয়ে যাবে? বিদ্যুতের টাকা চেয়ে বাংলাদেশে আদানির চিঠি, ব্যর্থ হলে কি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে তারা? এবারে একদিনে জাতিসংঘের 6 কর্মী সহ 30 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের, তীব্র নিন্দা গুতেরেসের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। দিন দিন জোরালো হয়ে উঠেছে ভারত ভাগের সুর। সময়ের সাথে সাথে ভারতের মণিপুরে যতই তীব্র হচ্ছে শিক্ষার্থী আন্দোলন, বাড়ছে কুকি জাতিগোষ্ঠীর হামলা, ততই জোরালো হচ্ছে তাদের দমনে মোদী সরকারের নিরাপত্তা বাহিনীর অভিযান। এরই মধ্যে রাজ্য জুড়ে নিরাপত্তা আরো জোরালো করতে কেন্দ্রীয় বাহিনীর বাড়তি 2000 সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ফলে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী, কুকি আর নিরাপত্তা বাহিনী। থমথমে মণিপুরে বড় ধরনের সংঘাত, সংঘর্ষ আর ফাটলের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়ে গেছেন রাজ্যের গভর্নর। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কোনোভাবেই থামানো যাচ্ছে না গর্জে ওঠা মণিপুরের বিপ্লবী ছাত্র জনতাকে। ব্যর্থ হয়েছে পুলিশের কঠোর অবস্থান, কাজে দিচ্ছে না কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ। ফলে আন্দোলন দমাতে এবার আরও কঠোর হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। মণিপুরের অস্থির পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। সহিংসতা মোকাবেলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর 2টি বিশেষ ব্যাটালিয়ন। সিআরপিএফ নামের এই 2টি ব্যাটালিয়ন মিলে সেনা সংখ্যা প্রায় 2000। ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে 58 নম্বর ব্যাটালিয়নটিকে তেলেঙ্গানা থেকে এবং 112 নম্বর ব্যাটালিয়নকে ঝাড়খণ্ড থেকে পাঠানো হচ্ছে। প্রথম ইউনিটটি মণিপুরের চূড়াচাঁদপুর এবং দ্বিতীয়টি রাজধানী ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করবে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নতুন এই 2টি ইউনিটের সবগুলো কোম্পানি সংঘাত কবলিত মণিপুর রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি তৈরি করবে। মণিপুরে 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় অন্তত 11 জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বেলা 11টা থেকে 3 জেলায় কারফিউ জারি করা হয়। পাশাপাশি 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। তবে কারফিউর মধ্যেই বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে কারফিউ চলাকালে ইম্ফলে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। একদিকে শিক্ষার্থীরা পাথর ছুড়ছেন, অপর দিক থেকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অশান্তি রুখতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন মণিপুরের কংগ্রেস বিধায়ক বিমল অকৈজাম। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে মণিপুরের বর্তমান পরিস্থিতিকে নজিরবিহীন সহিংসতা বলছেন অকৈজাম। তিনি লিখেছেন, বর্তমান অবস্থা 1947 সালের ভারত ভাগের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। মণিপুরে গত কয়েকদিনের সহিংসতায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় 100 জন। কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের জেরে এখন রাজ্য জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ ভারতের আদানি গ্রুপের চাওয়া বকেয়া অর্থ নিয়ে চাপে আছে বাংলাদেশের বর্তমান সরকার। টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গৌতম আদানি। শেখ হাসিনা আমলের দায় এখন বহন করতে হবে এই সরকারকে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায় আদানি পাওয়ার। চিঠিতে আদানি জানান, বকেয়া টাকা বাড়তে থাকলেও বাংলাদেশকে বিদ্যুৎ দেয়া বন্ধ করবে না তারা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশের জনগণের টাকায় পকেট ভরছে এশিয়ার অন্যতম ধনী গৌতম আদানি। লাভের ভাগ ভারতে গেলেও লোকসান গুনতে হচ্ছে আমাদের। দেশের চলমান পরিস্থিতি ও ডলারের চরম সংকটের মাঝেই সম্প্রতি বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়েছে আদানির প্রতিষ্ঠান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। অচিরেই বকেয়া অর্থ পরিশোধ না করলে আদানি কি বন্ধ করে দেবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ? ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ দিচ্ছে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার। বিল বাবদ বকেয়ার পরিমাণ অনেক হয়ে গেলেও সেই অর্থ পরিশোধ করেনি হাসিনা সরকার, যার চাপ পড়েছে নবগঠিত বিপ্লবী সরকারের উপর। এদিকে ডলার সংকটের কারণে বিল দিতে পারছে না পিডিবি। চিঠিতে গৌতম আদানি জানিয়েছেন, পাওনা টাকার পরিমাণ বাড়তে থাকলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না তার প্রতিষ্ঠান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে অর্থ তারা পায় সেটা যেন দ্রুত পরিশোধ করার ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার, এমন দাবি গৌতমের। ২০২৩ সালের মার্চ থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে আসছে বিদ্যুৎ। চুক্তির আওতায় ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কেনার সুযোগ থাকলেও চাহিদা অনুযায়ী এখন প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ, যার মূল্য হিসাবে প্রতি মাসে আদানির কাছ থেকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলারের বিল পায় পিডিবি। সেই বকেয়া আদায়েই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হল জরুরি হুঁশিয়ারি। হাসিনার আমলে আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করার সময় সরকারের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছিল বিনা বিনিয়োগে স্বল্প মূল্যে বা স্থানীয় বাজার মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু আদানি শিল্প গোষ্ঠীর নানা কেলেঙ্কারির তথ্য প্রকাশের সময় ফাঁস হয়ে যায় বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির চুক্তিটি। সেখানে দেখা যায় স্বল্প মূল্যে নয়, বরং স্থানীয় বাজারের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বিদ্যুৎ। ২০২২ সালের ৯ ডিসেম্বর আদানি গ্রুপের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক ১৬৩ পৃষ্ঠার গোপন চুক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, তৎকালীন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতে ভারতীয় প্রতিষ্ঠানকে প্রবেশের সুবিধা দিতে বলেছিলেন নরেন্দ্র মোদী। স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার শাসনামলে হরিলুটের শিকার হয়েছে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত। পুরো বিদ্যুৎ ব্যবস্থা আমদানি নির্ভর করে ফেলার কারণে চলমান ডলার সংকট বাড়িয়ে দিচ্ছে সমস্যার মাত্রা। আদানি পাওয়ারের ক্রমবর্ধমান বকেয়ার শীঘ্রই কোনো সুরাহা না করা গেলে বাড়তে পারে বিপদ। তবে বিশেষজ্ঞরা মনে করেন, দেশে ডলার সরবরাহ বাড়লে দ্রুতই সামলে নেওয়া যাবে পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সীমা ছাড়ানো বর্বরতায় এবার জাতিসংঘের ৬ কর্মী সহ ৩০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইসরায়েলীয় বাহিনীর গোলাবর্ষণ থেকে রেহাই পায়নি শরণার্থী আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন, রাস্তাঘাট আর স্কুল ভবন। সেন্ট্রাল গাজায় শরণার্থী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুল ভবনে বিমান হামলা চালানো হয়েছে। ছিন্ন ভিন্ন হয় সেখানে আশ্রিত নারী ও শিশুর শরীর। নিহত ১৮ জনের ৬ জনই জাতিসংঘের ত্রাণ বিতরণ সংস্থা UNRW এর কর্মী। গাজায় ১১ মাসের আগ্রাসনে এই প্রথম একদিনের সর্বোচ্চ সংখ্যক জাতিসংঘ কর্মী হত্যার ঘটনা এটি। জৈতুন ও তুফাহ শহরতলিতে ২টি ভবনে গোলাবর্ষণে হত্যা করা হয়েছে নারী, শিশু সহ অন্তত ৯ জনকে। একটি বেকারিতে বিমান হামলায় নিহত হয়েছে আরও ৩ জন। জাতিসংঘ কর্মী হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন সংস্থাটির মহাসচিব গুতেরেস। বলেছেন, জবাবদিহির তোয়াক্কা না করে গাজায় যে মাত্রায় বর্বরতা চলছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তল্লাশি অভিযান এবং হত্যাযজ্ঞ তৃতীয় সপ্তাহে পা রেখেছে। বুধবারের অভিযানে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগ তুলেছেন নিহত ফিলিস্তিনি ব্যক্তির স্বজনরা। পশ্চিমা মিসাইল দিয়ে ইউক্রেনের সেনারা রাশিয়ার গভীরে হামলা চালালে চলমান যুদ্ধের উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন। সম্প্রতি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার সময় তিনি কথা বলেন। এদিকে রাশিয়ার
স্কার্ক প্রদেশে চলমান হামলা পাল্টা হামলায় শেষ খবর পর্যন্ত ইউক্রেনের 12,000-এর বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ সেনাবাহিনী। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমোদন পেতে দেন দরবার চালাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। বুধবার কিয়েভে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ও যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার বিষয়ে কিয়েভের প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। কিয়েভকে এ অনুমোদন দেয়া হলে চলমান যুদ্ধ ঘিরে উত্তেজনা আরও বাড়বে বলে গভীর শঙ্কা রয়েছে। এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তবে এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হবে এবং ইউক্রেনের অবস্থান ব্যাখ্যা করা হবে বলে জানান ব্লিনকেন। পুরো বিষয়টি বিবেচনাধীন বলেও জানান তিনি। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, সম্ভবত এরই মাঝে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে রাশিয়ার কার্স্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ও হামলা চালিয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এরই মাঝে জোরালো হামলা চালিয়ে তাদের অগ্রগতি রুখে দেওয়ার কথা জানাচ্ছে রাশিয়া। হামলায় কার্স্কে এখন পর্যন্ত 12,200-রও বেশি ইউক্রেনীয় সেনার প্রাণহানির দাবি জানিয়েছেন রুশ সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি পলিটিক্যাল ডিপার্টমেন্টের উপপ্রধান মেজর জেনারেল আপ্তি আলাউদ্দিনভ। কার্স্কের সুজা অঞ্চলেই ইউক্রেন 7,000-এর বেশি সেনা হারিয়েছে বলে জানান তিনি। হিজল জুবাইর, বাংলা ভিশন। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি চলছে। এখনো পর্যন্ত প্রায় 5,30,000 শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 25 বছরের মধ্যে এই প্রথমবার গাজায় পোলিও রোগ ছড়িয়ে পড়েছে। বর্তমানে উত্তর গাজা উপত্যকায় এই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রায় 5,30,000 শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে। বুধবার UNRWA থেকে এই তথ্য জানানো হয়। গত বছরের অক্টোবর মাস থেকে গাজা ইসরায়েলের সহিংস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হয় বাসিন্দারা। গত 25 বছরের মধ্যে এই প্রথম গাজায় পোলিও রোগ ছড়িয়ে পড়ে। 22 আগস্ট এটি নিয়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে কিছুদিন পর থেকেই অঞ্চলটিতে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে উত্তর গাজা উপত্যকায় এই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে মধ্য গাজা, দক্ষিণ গাজা এবং উত্তর গাজার শিশুদেরকে মোট 3টি ধাপে টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। প্রতিটি অঞ্চলে প্রায় 3 থেকে 4 দিন এই কর্মসূচি চালানোর সিদ্ধান্ত হয়। কর্মসূচির আওতায় নবজাতক থেকে শুরু করে 10 বছর বয়সী শিশুদের রাখা হয়েছে। পরিকল্পনা রয়েছে গাজার প্রায় 6,40,000 শিশুকে এই টিকাদানের আওতায় আনা হবে। পোলিও মাইলাইটিস রোগটি সাধারণত পোলিও নামে পরিচিত। এটি একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুদের এই রোগ বেশি প্রভাবিত করে, এমনকি এই রোগ মৃত্যুর কারণও হতে পারে। ইফাত জাহান, বাংলা ভিশন। বৈদ্যুতিক গাড়ি সহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান বাণিজ্য যুদ্ধ বন্ধ করতে সেতু বন্ধ হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার জিয়াংশু প্রদেশের কুনশান শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতের ভূয়সী প্রশংসা করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এই খাতের অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে চীনের কাছে ইউরোপের গাড়ি নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবার চীনে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এমন এক সময় তিনি এই সফর করলেন যখন চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেইজিংয়ের রীতিমতো বাণিজ্য যুদ্ধ চলছে। ইউরোপীয় ইউনিয়নের ওই সিদ্ধান্তকে সমর্থন জানানো দেশগুলোর মধ্যে স্পেনও ছিল।
এ নিয়ে মাদ্রিদের সঙ্গে বেইজিং এর সম্পর্কেও কিছুটা শীতলতা নেমে আসে। ওই শীতলতার বরফ ভাঙতেই ছিল এই সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি কিয়াং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাও লাজির সঙ্গে বৈঠক করেন স্পেনের প্রধানমন্ত্রী। সেসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানও পরিদর্শন করেন সাnchez। ঘুরে দেখেন পুরো প্রক্রিয়া। এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। সফরের শেষ দিন বুধবার জিয়াংশু প্রদেশের কুনশান শহরে এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, বৈদ্যুতিক গাড়ি রপ্তানি নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে তা নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে উদ্গ্রীব হয়ে আছে স্পেন। এক্ষেত্রে সেতু হিসেবে কাজ করতে চায় তারা। এরই মাঝে একটি বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখার সুযোগ হয়েছে আমাকে বলতেই হবে সেটা ছিল দুর্দান্ত। এর প্রযুক্তি সত্যি অত্যাধুনিক এবং এ বিষয়ে চীনের কাছ থেকে ইউরোপের বড় বড় ব্র্যান্ডের গাড়ি নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। ইউরোপে চীনের বৈদ্যুতিক গাড়ি রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। চীন ইউ চলমান বাণিজ্য যুদ্ধের পালে হাওয়া না দিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে চায় স্পেন। বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষের জন্যই লাভজনক নয়। সমঝোতা ও ছাড় দেওয়ার মাধ্যমে আমাদের একটি সমাধানে পৌঁছতে হবে। তাতে চীন ইউ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুই অঞ্চলের মানুষের জন্যই সেটা দরকারি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। চীন সফরকালে দেশটির কোম্পানিগুলোকে সৌদি আরবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে সৌদি মন্ত্রী বান্দার আল খোরায়েফ। সৌদি অর্থ মন্ত্রণালয় বলছে, গত বছর চীন সৌদি আরব বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনকে এক সাক্ষাৎকারে সৌদি মন্ত্রী বান্দার আল খোরাইফ জানান, চীনের সাথে সৌদি আরবের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। উৎপাদন সক্ষমতা না থাকায় গাড়ির আমদানির ওপর নির্ভরশীল ছিল দেশটি। তবে এবার চীনের সাথে একত্রে উৎপাদনের একটি সুযোগ তৈরি হয়েছে। এর আগে চীনের গুয়াংডং, হংকং, ম্যাকাও অঞ্চলে সফরও করেন আল খোরাইফ। আল খোরাইফ তার সর্বশেষ সফরে চীনের কোম্পানিগুলোকে সৌদি আরবে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানিয়েছে। খোরাইফ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বর্তমানে সৌদি আরবে একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সৌদি আরবে একটি পজিটিভ নীতি কাঠামো সেট করা হয়েছে। আল খোরাইফ আরও বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটালাইজেশনে সৌদি সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করছে। বর্তমানে স্বল্প সময়ের মধ্যে কম খরচে উৎপাদন কার্যক্রম চালাতে চায় দেশটি। 2016 সালে সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনার 2030-এর ভিশন নিয়ে ঘোষণা দেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। এরই প্রেক্ষিতে পরে সৌদি আরবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয় চীন। সৌদি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরই উভয় দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ইফা জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।